টাঙ্গাইল শাড়ি। এই শাড়ি নিয়ে হঠাৎই শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন এক বিতর্ক। কিন্তু কেন এই বিতর্ক? আজকের ভিডিওতে জানবো টাঙ্গাইল শাড়ির ইতিহাস এবং এই বিতর্কের আদ্যোপান্ত। খুব সম্প্রতি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ফেসবুকে তাদের একটি ভেরিফাইড পেজে একটি পোস্ট করে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে, টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত। এটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। এর মিহি গঠন, বৈচিত্র্যময় রং এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত। এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। অর্থাৎ টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসাবে গণ্য করা হয়েছে। আর তারপরে শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশের সংবাদ মাধ্যমের বক্তব্য, টাঙ্গাইল বাংলাদেশের একটি জেলার নাম এবং ওই শাড়ির উৎপত্তি এই জেলায়। এই নিয়ে অনেক বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে তাদের ক্ষোভ উগরে দিতে থাকেন। এখন আমরা জানব ভৌগোলিক নির্দেশক কি, যাকে আমরা সংক্ষেপে বলি জিআই। ভৌগোলিক নির্দেশক জিআই হচ্ছে কোনো সামগ্রীর ব্যবহার করা বিশেষ নাম বা চিহ্ন। এই নাম বা চিহ্ন নির্দিষ্ট সামগ্রীর ভৌগোলিক অবস্থান বা উৎস অনুসারে নির্ধারণ করা হয়। ভৌগোলিক স্বীকৃতিপ্রাপ্ত সামগ্রী নির্দিষ্ট গুণগত মানদণ্ড বা নির্দিষ্ট প্রস্তুত প্রণালী অথবা বিশেষত্ব নিশ্চিত করে। এই ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি কেন গুরুত্বপূর্ণ? কোনো একটি পণ্য চেনার জন্য জিআই স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ। জিআই স্বীকৃতি পাওয়া পণ্যগুলো অন্য দেশের সমজাতীয় পণ্য থেকে আলাদাভাবে চেনা যায়। এর ফলে ওই পণ্যের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় জিআই পণ্য এগিয়ে থাকে। 20 থেকে 30% পর্যন্তের বাড়তি দাম পাওয়া যায়। জিআই স্বীকৃতি পাওয়ার পর পণ্যগুলোর রপ্তানির পরিমাণ বেড়ে যায়। এখন আসুন জেনে নিই টাঙ্গাইল শাড়ির ইতিহাস। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে এই শাড়ির উৎপত্তি স্থল হিসাবে সুনির্দিষ্টভাবে উঠে আসে পাথরাইল, নলসুধা, গোবিন্দ দাস ও টাঙ্গাইলের 22-23টি গ্রামের নাম। এসব গ্রামের ঠিকানা ছিল তাঁতিদের, যাদের পদবি ছিল বসাক। জনৈক হরিপদ বসাক বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি ওই তাঁতিদের বংশধর। জন্ম বেড়ে ওঠা পূর্ব বাংলায় হলেও বর্তমানে বসবাস করছেন পশ্চিমবঙ্গের নদিয়ায়। টাঙ্গাইল শাড়ির কারিগরদের সঙ্গে কথা বলেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যম বিবিসি। তারা বলেছেন 1850 সাল বা তার কাছাকাছি সময়ে তৎকালীন ধামরাই এবং চৌহট্ট নামে দুটি গ্রামে মসলিনের উত্তরসূরি কিছু তাঁতি বসবাস করতেন। সন্তোষ, করটিয়া, দেলদুয়ারে জমিদারি পত্তনের সময় অন্যান্য পেশাজীবীদের পাশাপাশি ওই তাঁতিদেরও সেসব জায়গায় নিয়ে বসতি গড়ে ওঠে। এসব গ্রামের মানুষেরা যে শাড়ি বয়ন করতেন তাই টাঙ্গাইল শাড়ি নামে পরিচিতি লাভ করে। 1947 সালের দেশভাগের পর বসাক সম্প্রদায়ের বড় একটি অংশই ভারতে চলে আসে। তাদের ভিড়টা বেশি হয় নদিয়া জেলার ফুলিয়া গ্রাম এবং পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রাম ও সমুদ্রগড়ে। তাদের মাধ্যমে নদিয়া ও পূর্ব বর্ধমান সহ পশ্চিমবঙ্গে টাঙ্গাইল শাড়ি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড 2020 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের টাঙ্গাইল শাড়ির জন্য ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগের আবেদন করে। ভারতের চেন্নাই শহর অবস্থিত দপ্তর থেকে 2024 খ্রিস্টাব্দে বাংলার টাঙ্গাইল শাড়ি বা ইংরেজিতে টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গল শিরোনামে ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ প্রদান করা হয়। প্রাপ্ত সনদপত্র অনুযায়ী পণ্যটি নিবন্ধন বা রেজিস্ট্রেশন 2030 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে। ভৌগোলিক নির্দেশকের চেন্নাই শহরে অবস্থিত দপ্তর থেকে প্রকাশিত 178 নম্বর জার্নাল অনুযায়ী পশ্চিমবঙ্গের টাঙ্গাইল শাড়ি বাংলাদেশে উৎপাদিত টাঙ্গাইলের শাড়ি থেকে একটি ভিন্নতর শাড়ি, যা মূলত পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের তাঁত শাড়ির সংমিশ্রণ। টাঙ্গাইল শাড়ির সত্ত্ব পশ্চিমবঙ্গ পাওয়ায় বাংলাদেশের কি দাবি? বাংলাদেশের বক্তব্য, টাঙ্গাইল শাড়ির সঙ্গেই এর নির্দিষ্ট ভূখণ্ড বা ভৌগোলিক অবস্থান যুক্ত। মানে এটি এমন একটি শাড়ি যার উৎপত্তি হচ্ছে টাঙ্গাইলে, আর এই টাঙ্গাইল হচ্ছে বাংলাদেশের একটি জেলা। তাই বাংলাদেশের বক্তব্য, ভারত কোনোভাবেই এই শাড়ির দাবি তাদের জন্য করতে পারে না, কারণ ভৌগোলিকভাবে টাঙ্গাইল কখনোই পশ্চিমবঙ্গের ছিল না। তারা অন্য নামে তাদের শাড়ির জিআই স্বীকৃতি দিতে পারে, কিন্তু সেটির সঙ্গে টাঙ্গাইল নাম থাকলে কোনোভাবেই যৌক্তিক হবে না।
জিআই এর সম্পর্ক স্থানের সঙ্গে নাকি ব্যক্তির সঙ্গে? 2011 সালে একবার টাঙ্গাইল শাড়ির জন্য জিআই আবেদন করা হয়েছিল, কিন্তু সেটি বাতিল হয়ে গিয়েছিল। তারপরও চেষ্টা চালিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট বিভাগ। ফল এসেছে 2024 সালে। কিন্তু প্রশ্ন উঠছে, উৎপত্তি স্থল টাঙ্গাইলের নাম ধারণ করার পরেও ভৌগোলিকভাবে অন্য স্থানের পণ্য হিসাবে বিবেচনা করা যায় কিনা। এর জবাবে জনৈক তাঁতশিল্প গবেষক জানিয়েছেন পশ্চিমবঙ্গের বালুচরী শাড়ির উদাহরণ। তার ভাষ্য অনুসারে 18 শতাব্দীর শুরুতে মুর্শিদাবাদ জেলার বালুচর নামক স্থানে এই শাড়ির জন্ম হলেও পরবর্তীকালে বন্যার কারণে বালুচরী তাঁতিরা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে চলে আসেন। পরবর্তীতে সেখানে এই শাড়ির প্রসার ঘটে। স্থানান্তরিত হলেও বালুচরী শাড়ি বিষ্ণুপুরী বা অন্য কোনো নাম পরিগ্রহ করেনি, বরং বালুচরী নামেই জিআই পেয়েছে। আরও একজন তাঁতশিল্প গবেষক উল্লেখ করেছেন, দেশভাগের বলি হয়ে ভারতে চলে এলেও টাঙ্গাইল শব্দটি ছিল বর্ষাক তাঁতিদের অস্থি মজ্জাগত। ফলে উদ্বাস্তু এই তাঁতিরা নিজেদের শাড়ির নাম বা বয়ন কৌশল পরিবর্তন করার কথা কল্পনাও করেননি। কিন্তু এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছে বাংলাদেশ। তাদের বক্তব্য, এখানে ব্যক্তির কোনো বিষয় নয়। শাড়িটার যেহেতু টাঙ্গাইল উৎপত্তি স্থল, এখানে উৎকর্ষ এই স্থানের ভিত্তিতে কিন্তু এটা স্বীকৃতি পাওয়া উচিত বলে তারা মনে করে। অবশ্য জনৈক সেই তাঁতশিল্পী গবেষক এ বিষয়ে বিতর্কের অবকাশ থেকে যায় বলে মনে করেন। তবে উইকিপিডিয়া কিন্তু টাঙ্গাইল শাড়িকে দুই ভাগে ভাগ করেছে, একটি টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ এবং আরেকটি টাঙ্গাইল শাড়ি বাংলাদেশ। পশ্চিমবঙ্গের টাঙ্গাইল শাড়ির বিষয়ে উইকিপিডিয়া লিখেছে, টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী হাতে বোনা শাড়ি। এটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান নদিয়া জেলায় উৎপাদিত হয়। এই তাঁতের শাড়ির নকশার অভিনবত্ব, হাতে বোনা বুটি, বুননে প্রাকৃতিক তন্তুর ব্যবহার এবং কাপড়ের পাতলা সূক্ষ্মতার জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের টাঙ্গাইল শাড়ি 2024 সালে বাংলার টাঙ্গাইল শাড়ি ও ইংরেজি ভাষায় টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গল শিরোনামে একটি নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক হিসাবে স্বীকৃতি অর্জন করে। তবে ঘটনা যাই হোক, সহসাই কিন্তু এই বিতর্ক আর থামবে বলে মনে হয় না। আপনার কি মনে হয়, টাঙ্গাইল শাড়ির জিআই ট্যাগ কার কাছে থাকা উচিত? কমেন্ট করে জানাবেন।